সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে আমি লক্ষ্য করতে পারছি উদ্দীপকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। বুঝছে, এই সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, আর সি একটা বিন্দু দাও, ডি একটা বিন্দু দাও। সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। তো দেখো বন্ধুরা, ক নম্বর কোশ্চেনে আমাদের যেটা বলে দিছে যে সেটা হচ্ছে কি, এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে তোমাকে এই যে দেখো তোমার হচ্ছে এই সরলরেখাটি যে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে আর হচ্ছে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ছেদবিন্দুগুলো বের করতে পারি তাহলে আমরা জানতে পারবো যে আমার এ বিন্দু কত, বি বিন্দু কত। ওকে, তাহলে ক নাম্বার সমাধানে আমরা প্রথমেই আগে আমাদের সমীকরণটা লিখে ফেলি। দেখো 3x + 4y = হচ্ছে তোমার দেওয়া আছে 12, তাই তো, = 12। ওকে, এখন এই সরলরেখাটাই কি করতেছে বলো তো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করতেছে। আচ্ছা, ব্যাপারটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে যাই তাহলে দেখি তো কেমন হয়। ধরে নিলাম এটা আমার ওয়াই অক্ষ। ওকে, এটা বাঁকা হতে পারে, তো আমরা হচ্ছে ধরে নিচ্ছি এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তার মানে অপর একটা সরলরেখা এসে, আমি ধরে নিলাম আমার যে এই সরলরেখাটা উপরে যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ওই এসে কি করলো বলো তো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এই যে দেখো ছেদ করে দিল। দেখছো, এই দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে। আচ্ছা, ছেদ কি শুধু এইভাবেই করতে পারে? তোমার এই পাশেও করতে পারতো, নিচেও করতে পারতো, আবার এইভাবেও করতে পারতো। কিন্তু আমি এখন তো জানি না আসলে যে ও আসলে কেমনভাবে ছেদটা করছে। কিন্তু আমি একটু আমাদের নিজেদের চোখের সামনে যেন আমি চিত্রটা একটু ভিজুয়ালাইজ করতে পারি, আমি যেন ব্যাপারটা একটু ক্লিয়ার হই, সেই জন্য আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য একটু একটা চিত্র এঁকে নিলাম। এই চিত্রের জন্য এক্সট্রা কোনো মার্ক নাই, আবার হচ্ছে মার্ক কাটাও কিন্তু যাবে না যদি ভুল হয়। ওকে, তাহলে এইভাবেই করতে পারে, ঠিক আছে ব্যাপারটা। আর এটা বলে দিচ্ছে যে এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে? বি বিন্দুতে ছেদ করতেছে। তাহলে সেক্ষেত্রে যে এ আর বি। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এই বিন্দুগুলো যদি বের করতে হয় ভাইয়া, বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে, তো একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার এক্স অক্ষের মানও জানা লাগবে, আবার কি বলতো ওয়াই অক্ষের মানও জানা লাগবে। এখানে তাহলে আমরা দেখি যে আমরা কি কোনো মান সম্পর্কে ধারণা রাখি, কোনো মান সম্পর্কে কি আমরা এখানে ধারণা রাখি। আমি এতটুকু আমার মনে হয় যে এক্স অক্ষে আমি আসলে ওয়াই অক্ষের মান সম্পর্কে আমি একটা ধারণা রাখি। সেই ধারণাটা কি হচ্ছে জানো, যে এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, এই দেখো এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে সেটার ওয়াই অক্ষের মান কি হবে বলতো, 0 হবে। ওয়াই অক্ষের মান কত হবে? 0 হবে। কেন 0 হবে? যদি 0 নাই হতো তাহলে ওয়াই অক্ষের কাজ কি, একটু উপরে বা নিচে নিয়ে যাও না, তো উপরে বা একটু নিচে হলে কিন্তু অবশ্যই নিয়ে যেত, কিন্তু যেহেতু এটা এক্স অক্ষের উপরেই আছে তার মানে এর ওয়াই অক্ষের মান 0। ঠিক একই রকম ভাবে ওয়াই অক্ষে এক্স অক্ষের মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে, তার মানে আমার এই যে দেখো এই বিন্দুর জন্য এক্স অক্ষের মান বের করতে হবে, বি বিন্দুর জন্য ওয়াই অক্ষের মানটা বের করতে হবে। এখন আমি সরলরেখার একটু সমীকরণটা দেখি। এই যে সমীকরণটা, ওকে, সমীকরণের মেইনলি যে প্রধান কাজটা আছে, সেই কাজটা কি তোমরা কি জানো? কাজটা হচ্ছে দেখো, এখানে এই যে তোমার চলক এক্স আর ওয়াই আছে না, এটা তো সবসময় চলক আকারেই থাকে। এই চলকের এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বা এক্স অক্ষের মান, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের মান। তার মানে এই সরলরেখাটা, এই দেখো এই সরলরেখার সমীকরণ দিয়ে আমরা জানতে পাচ্ছি যে এই সরলরেখাটা যখন এই যে এ বিন্দুতে যাবে, এই যে এ বিন্দুতে আসবে, ওর ওয়াই অক্ষের মান যদি 0 হয় তাহলে এইখান থেকে আমি কিন্তু এক্স অক্ষের মান বের করতে পারবো। কিভাবে? যে সরলরেখাটি ওই যে দেখো এই সরলরেখাটি 3x + 4y = 12, সরলরেখাটি কাকে ছেদ করলে, দেখো এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে, ওকে, ছেদবিন্দুতে ওয়াই এর মান কত হবে বলো তো? 0 হবে। ওকে, ওয়াই এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এই 0টা যদি আমি বসাই দিই এখানে, তাহলে আমার মনে হয় কাজ শেষ হয়ে যাবে। 0 কোথায়? যে ছেদ করছে সেখানে বসাই দাও। তাহলে কি 3x তো থাকবেই, তাহলে কি 4 ইন্টু এই যে দেখো ওয়াই অক্ষের মান, এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত? 0 বসায় দাও। তাহলে এখানে 12 হচ্ছে। এটা 4 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলতো? 0। তাহলে 3x = 12, তারপরে 3 এর পাশে চলে গেলে এখানে গুণ অবস্থায় আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। তো 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয় বলতো? 4। তাহলে তুমি পেয়ে গেলে কিন্তু এক্স অক্ষের মান। এক্স অক্ষের মান কত পেলা বলো তো? 4। এক্স অক্ষের মানটা কত পাচ্ছি আমরা? 4। ওকে, আর ওয়াই অক্ষের মান তো আগে থেকেই জানতাম। ঠিক একই রকম এই সরলরেখাটা আবার ওয়াই অক্ষকে ছেদ করে।
কাকে ছেদ করতেছে? ওয়াই অক্ষকে। এই যে দেখো তোমার হচ্ছে এই সরলরেখাটাই ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করতেছে। ওকে, এই যে দেখো বাকিটুকু মুছে দিচ্ছি, যে তোমার এই সরলরেখাটি কি করতেছে? ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে এখন কার মান 0 হবে? এক্স এর মান কি হবে বলো তো? 0 হবে। এক্স এর মান 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমার ক্যালকুলেশনটা কি হবে? 3 × 0 4y, যে ছেদ করছে তার সরলরেখার সমীকরণে কিন্তু বসাবো 12। তাহলে সেই ক্ষেত্রে y কত হবে বলো তো? এই দেখো এটা তো তোমার 0 হয়ে যাচ্ছে, আর 4টা এখানে গুণাকার আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার মানটা আসতেছে 0,3। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে গেছি। একটা হচ্ছে a বিন্দু 4,0, b বিন্দু হচ্ছে 0,3। আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে, যেখানে জানতে চাচ্ছে যে খতে বলছে mx, y বিন্দুটি সি ও ডি বিন্দু হতে সমদূরবর্তী। মানে এম নামের একটা বিন্দু আছে যে এই সি ও ডি বিন্দু থেকে সমদূরবর্তী। তার মানে সি থেকে এম এর দূরত্ব যদি 10 মিটার হয়, তাহলে ডি থেকে এম এর দূরত্ব কি হচ্ছে বলো তো? 10 মিটার। কেউ কিন্তু ভুলেও ভেবো না যে এখানে সি ও ডি এর মানে সি ও ডি কি সমদূরবর্তী এটা মিন করতেছে কিনা, না, মোটেও এটা না। বলছে এম বিন্দুটি, মানে এম একটি স্থির বিন্দু আছে, ঠিক আছে? ধরো এম এর বাসা হচ্ছে এইটা। তাহলে এর বাসা থেকে তোমার এই যে সি এর বাসা যত দূর, ঠিক আছে, তারপরে তোমার ডি এর বাসাও কি বলো তো? তত দূর। ডি এর বাসাটাও তত দূর। এই ধরো ডি এর বাসা তত দূর। ওকে, একই দূরত্বে আছে এরা এম থেকে। তাহলে আমি যদি যেখানকার এম, এই যে সিএম দূরত্ব যদি বের করতে পারি, সিএম আর ডিএম, তাহলে কিন্তু কাজ শেষ। সিএম দূরত্ব, তারপরে কি বলতো? ডিএম দূরত্ব বা এমডি দূরত্ব, যেটাই বলো না কেন, এইখান থেকে মানে এম থেকে সি বিন্দুর দূরত্ব যা, সি থেকে এম বিন্দু দূরত্ব কিন্তু একই। তো তুমি সিএম ধরো, এমসি ধরো, যেটাই ধরো না কেন, তোমার কিন্তু মান একই আসবে, ঠিক আছে? ওকে, তাহলে সেক্ষেত্রে সমদূরবর্তী যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা করাটা একটু ইজি হয়ে যাবে। আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি। ওকে, আচ্ছা, এই যে দেখো সি বিন্দু এবং ডি বিন্দু উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু সি বিন্দু আর ডি বিন্দুটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এই যে দেখো তোমার সি বিন্দু হচ্ছে -3, -4, আর ডি বিন্দু হচ্ছে 4, -5। তাহলে সেক্ষেত্রে আমি যদি দূরত্ব বের করতে চাই, আমরা জানি যে যদি আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় আমাদের, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি বলতো? এই যে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা এই সূত্রে আমরা কিভাবে পৌঁছাবো? দেখো ভাই, মনে রাখবো যে সবসময় হচ্ছে কি বলতো, যে এক্স এর পার্থক্যটা মানে ভুজের পার্থক্যকে বর্গ করব, আবার ওয়াই এর পার্থক্যকে কি করব বলতো? বর্গ করে যোগ করে এটা রুট করে দিলেই ব্যাস আমার কাজ শেষ। দেখো এখানে যখন আমি এই যে সিএম দূরত্বটা বের করতেছি, সি আর হচ্ছে এম দূরত্বটা, তো আমি এটাকে ধরে নিতে পারছি যে এটা আমার x1, এটা হচ্ছে আমার y1। এই যে সি বিন্দুটা কোনটা? যেটা, এটাকে আমি ধরে নিচ্ছি x2, এটাকে ধরে নিচ্ছি y2। তো এইভাবে কিন্তু আমি ধরে নিতে পারি, ঠিক আছে? বা তোমরা যদি চাও তাহলে ছোট্ট করে পেন্সিল দিয়ে বা হচ্ছে কলম দিয়ে ছোট করে এটা এখানে লিখে নিতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে মান বসানোটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? x1 - x2, কিভাবে করব আমরা? দেখো x1 মানে কি? x, আর x2টা কত হচ্ছে? -3। তাহলে এখানে অবশ্যই কিন্তু যে -3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বর্গ দিব, তারপরে প্লাস আবার y কত? 4। এই যে তোমার সূত্রের মাইনাসটা আছে বলে আমি স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। সূত্রের মাইনাস সূত্রের কাছে, তোমার স্থানাঙ্কের মাইনাস স্থানাঙ্কের কাছে, দুইটাই আমাদের হচ্ছে লাগবে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা মাইনাসে কি হয়ে গেছে বলতো? যে প্লাস x + 3, এটাও আবার মাইনাসে কি হয়ে গেছে? +4। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো ঠিক একই রকম ভাবে আমরা যেভাবে আমরা সিএম দূরত্বটা বের করলাম, এটাকে আর কিছু করা যাবে না, এটাকে আমরা এইভাবেই রেখে দিব। ওকে, কারণ যেহেতু এক্স আছে, এগুলো তো এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো না, ঠিক আছে? এটাকে এই পর্যন্তই রাখবো। এরপরে আমরা কি করবো? একটু কষ্ট করে যে ডিএম দূরত্বটা বের করে নিব, ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে ডিএম দূরত্বটা বের করে নিব। ওকে, আচ্ছা, ডিএম দূরত্বটা ধর আমরা বের করে ফেললাম। এখন আমাদের বলেছে সমদূরবর্তী, তার মানে ওদের বাসা কি? একই জায়গায়, তাই তো? মানে বাসাটা দূরত্ব সমান, একই জায়গায় না, দূরত্বটা সমান আর কি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি সিএম = ডিএম। সিএম =
ডিএম। ওকে, আচ্ছা তাহলে সিএম ইকুয়ালস টু যদি ডিএম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো সিএম এর দূরত্বের মান ডিএম এর দূরত্বের মান, দূরত্বের মানগুলো লিখে ফেলছি। এরপরে দেখো দুই পাশে বর্গ করে দিছি, আর যতক্ষণ পর্যন্ত এই যে বড় রুট আছে আমাদের একটু ঝামেলা লাগতেছে ক্যালকুলেশন করতে, সেই জন্য আমরা কি করে দিব, দুই পাশে রুট করে দিব, সরি দুই পাশে রুট তো আছে কিন্তু আমরা বর্গ করে দিব। ওকে, তাহলে বর্গ করে দিলে রুটটা উঠে যাচ্ছে। কিন্তু অঙ্কের এই পর্যায়ে এসে দেখো যে ছোট্ট যে এই পর্যায়টা তুমি একটু মনে রেখে হয় যে আমরা অনেকেই ভুলটা করি যে কি করি, স্কোয়ার তো দুইটার মাথার উপরে আছে, তাহলে দুইটার মাথার উপর ডিস্ট্রিবিউট করে দিই। মনে করি এটা এক্স স্কোয়ার, মারো এটা এক্স স্কোয়ার দাও, আর এখানে দিয়ে দাও হচ্ছে কত 3 স্কোয়ার মানে 9, এক্স স্কোয়ার প্লাস 9। এটা কিন্তু আমরা অনেকেই ভুলটা করি, কিন্তু এই ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না, ভুলেও করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা করলেই কিন্তু আমাদের নাম্বার শেষ, ওখানেই শেষ। ওকে, কেন শেষ হবে, কারণ এইটা ভাই অবশ্যই যদি আমাদের প্লাস অথবা মাইনাস থাকে তাহলে এটা অবশ্যই কি সূত্রে পড়বে, কি সূত্র পড়বে, হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয় এইটা, না হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি ধরে নিচ্ছি, ধরো আমার এ, এটাকে ধরে নিচ্ছি আমি আমার বি। তাহলে সূত্র কি বলে, এ স্কোয়ার মানে কি, যে এক্স স্কোয়ার, দেখছো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, দেখছো যে 2 ইন্টু এ বি, এ মানে কি, এ মানে এক্স, এ মানে এক্স, বি মানে কি 3, বি মানে কি 3, আর এখানে কি 3 স্কোয়ার, মানে যে বি স্কোয়ার মানে কি হবে 3 স্কোয়ার, বোঝা যায়? তাহলে দেখো এখানে কিন্তু 2 আর 3 গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণা 6, 6x, 3 দুগুণা 6 যে 6x, আর 3 কে স্কোয়ার করলে 9 একবারে। আবার দেখো এটা 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 দেখি আমরা একটু, হ্যাঁ এটা এটা দেখি তাই হচ্ছে নাকি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মানে এ স্কোয়ার, দেখো সূত্র কি এ স্কোয়ার মানে কি, যে ওয়াই স্কোয়ার, খুব ভালো কথা, একটু কালার চেঞ্জ করি। তারপর কি প্লাস 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 দিয়ে 2ab, তার মানে 2 ইন্টু এ মানে কি ওয়াই, এ মানে ওয়াই, বি মানে কি 4, তারপরে হচ্ছে বি স্কোয়ার, এই যে দেখো সূত্রে এই যে বি স্কোয়ার মানে কি হবে বলো তো 4 স্কোয়ার। তাহলে দেখো যে এই লাইনটা আসতেছে, দেখতে পাচ্ছ যে তোমার 2 দুগুণা এই যে 4 দুগুণা 8 মানে 8y, আর হচ্ছে 4k স্কোয়ার করলে যে 16। আশা করি ক্যালকুলেশনটা তোমাদের বোঝা গেছে, ঠিক আছে? ক্যালকুলেশন খুব সহজ। তোমরা দরকার একবারে যদি এই লাইনটা না লিখতে চাও তাহলে ভাইয়ের মতন এই যে এরকম লাইনটা একটু একটা লাইন এক্সট্রা করে নিও, এক্সট্রা করে তারপর হচ্ছে এখানে একবারে বসাও। কিন্তু আশা করি তোমরা হচ্ছে পারবে। এরপরে দেখো এখান থেকে কিছু কাটাকাটি চাই, যেমন এক্স স্কোয়ার এই পাশের এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এই পাশের ওয়াই স্কোয়ার, এগুলো কিন্তু বাদ, সাইড চেঞ্জ করলে দেখবে এগুলো বাদ হয়ে যাবে। তারপর সবগুলাকে এক পাশে নিয়ে চলে আসো, তাহলে চলে আসলে তোমার যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কি, যেগুলো সদিশ পদ, যেমন এই যে 6x একটা সদিশ পদ, মাইনাস 8x সদিশ পদ, এই পাশে আসলে প্লাস 8x হয়ে যাবে, তাহলে 6 আর 8 যে 14 হয়ে গেছে। তারপরে দেখো আরেকটা সদিশ পদ, এই যে 8y একটা সদিশ পদ, তারপরে হচ্ছে 10y একটা সদিশ পদ, তাই না? এই যে 8y আর 10y, তাহলে 10y যখন সাইড চেঞ্জ করবে তখন কি হবে, মাইনাস 10y, তাহলে বড় সংখ্যার আগে চিহ্ন যে মাইনাস 2y বসবে। ওকে, তারপরে দেখো আর বাদ বাকি সংখ্যাগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত বলতো, -16টা। এরপরে দেখো অঙ্কের এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু কমন নিতে পারি। কমন বলতে হচ্ছে দেখো এই যে ধরো এই লাইনটাতে আমি একটু কমন নিলাম, আমার মনে হচ্ছে 2টা কমন যায় আসলে সবার সাথে। কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তাহলে 2 কমন নিচ্ছে মানে 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 14x কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে সেক্ষেত্রে এখানে হবে 7x, -2 কে যদি ভাগ দাও তাহলে কি -1, তো -1y মানে যেভাবে, তো 1টা আমরা লিখি না, আমরা জানি। তারপরে দেখো এখানে -16 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে কি হবে বলো তো, -8। এরপরে দেখো এখানে 2টা গুণ আকারে আছে, যদি এই পাশে চলে যায় তাহলে কি বলো তো, 0-র সাথে ভাগ হয়ে যাবে। তো 0-র সাথে যেই সংখ্যাই ভাগ হোক না কেন অ্যান্সার কত হয় বলো তো, 0। তো দেখো বন্ধুরা এই যে দেখো 0 চলে আসছে, =0, কারণ হচ্ছে তোমার অলরেডি ছিল এখানে 0, তো 2 দিয়ে এটা গুণ অবস্থায় আছে, তো এই 2টা যদি 0-র কাছে চলে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে, তাই তো? দেখো 2 গুণ অবস্থায় আছে, এই পাশে চলে গেলে কি হবে বলো তো, ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে দেখো 7x মাইনাস, তো আর ভাগ হয়ে গেলে কি হয় এটাও তো আমরা জানি যে 0-র সাথে আমরা পৃথিবীর যে সকল সংখ্যায় গুণ বা ভাগ করি না কেন সেটার অ্যান্সার কত বলো তো, 0। 2 0-র সাথে ভাগ হয়ে যাওয়া মানে অ্যান্সার 0ই, আবার গুণ হলেও অ্যান্সার কি হতো বলো তো, 0ই হতো। তাহলে সেক্ষেত্রে দেখো 7x - y - 8 = 0 কিন্তু আমাদের চলে আসছে।
তো এতটুকু পর্যন্ত আসলে কি, এরপর আমরা একটু দেখি তো আমাদের হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত আসলাম, ওকে খুব ভালো কথা, কিন্তু আমাদের প্রমাণ মনে হয় একটা প্রমাণ চেয়েছিল বা দেখাইতে বলছিল, আমাদের কিন্তু একটা পোর্শন দেখাইতে বলছিল, সেই পোর্শনটুকু হচ্ছে কি একটু দেখি যে এখানে এই যে দেখো এটা দেখো এখানে দেখাইতে বলছিল কি বলতো y ইকুয়ালস টু 7x মাইনাস 8, তোমাকে দেখাইতে বলছে y ইকুয়ালস টু 7x মাইনাস 8, তাহলে এটা তুমি কিভাবে দেখাবে, এই যে দেখো y ইকুয়ালস টু 7x মাইনাস 8 হয়ে গেল। আচ্ছা তো দেখো তোমার হচ্ছে এটা এইভাবে ধরো আমি y ইকুয়ালস টু 7x মাইনাস 8 বলছো, তো তার মানে y কে এক পাশে রাখতে বলছে, তার মানে আমি মাইনাস ওয়াইটাকে এক পাশে রাখলাম ধরো, হ্যাঁ মাইনাস ওয়াই এক পাশে রেখে আমি বাকিগুলোকে কি করলাম, এই যে মাইনাস 7x আরেক পাশে চলে গেল, বা আরেকটা করা যায়, ওহো আরেকটাই তো করা যায়, এটাই করা যায়, এটাই করা মনে হয় বেটার হবে, যে তুমি একটা কাজ করো ওয়াই কে এই পাশে পাঠিয়ে দাও, যে মাইনাস ওয়াইটা এই পাশে চলে যায়, তুই যা আমরা কেন যাব, তুমি যাও, তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি চলে গেলা, দেখো মাইনাস ওয়াই এই পাশে গেলে কি হয় বলো তো, প্লাস ওয়াই, কাজ হয়ে গেল। এই যে 7x মাইনাস 8 ইকুয়ালস টু ওয়াই, আবার ওয়াই ইকুয়ালস টু মাইনাস, এই যে তোমার 7x মাইনাস 8 ব্যাপারটা একই কথা, ওকে, যেই লাও হেই কদু, ওকে, তার মানে লাউ ইকুয়ালস টু কদু, কদু ইকুয়ালস টু লাউ, একই কথা, ঠিক আছে, তাহলে জাস্ট এতটুকু লিখে দিলেই তোমরা, এই দেখো হয়ে গেল তোমাদের প্রমাণ, দেখানো হলো। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। গ নাম্বার কোশ্চেনটা একটু দেখি যে আমাদের আসলে বলছে এটা কি। গ নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু দেখবো। ওই যে বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এবিসিডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, তার মানে ব্যাপারটা কেমন হবে আমি একটু দেখি, আমরা একটু দেখি ব্যাপারটা কেমন হতে পারে। এই ধরো এটা হচ্ছে তোমার, আমি বিন্দুগুলোকে বসাবো, এই যে দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আমি ধরে নিচ্ছি, আর এখানে এটা হচ্ছে এক্স বার, এটা ওয়াই বার, ওকে। তাহলে আমি যদি বিন্দুগুলো বসাই তাহলে কি কি বিন্দু আছে আমার, আমি সেটাকে একটু দেখে নেই। আচ্ছা এই বিন্দু বি বিন্দু ওখানে পরে লাগবে, আচ্ছা সি বিন্দু আর ডি বিন্দুটাকে দেখে নেই। -3, -4, তার মানে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। এক্স এর মান মাইনাস কোথায়, বাম দিকে, এই যে বাম। ওয়াই এর মান মাইনাস, এই যে নিচে, ঠিক আছে, নিচে। তাহলে -3, 4, তাহলে আমি ধরে নিলাম যে আমার সি বিন্দু -3, 4, -4 এটা হচ্ছে এখানে। এরপরে আরেকটা বিন্দু বলছে, একটা বিন্দু হচ্ছে কত, ডি হচ্ছে কত 4, -5, তার মানে কি এক্স এর মান পজিটিভ, এই যে ডান দিকে, ওয়াই এর মান নেগেটিভ, এই যে নিচে 4, -5, তাহলে আমি ধরলাম 4 এই পর্যন্ত গেল আর -5 একটু নিচে, তাহলে ডি বিন্দু হচ্ছে 4, -5। ওকে, এরপরে আমার হচ্ছে এই বিন্দু, আচ্ছা এই বিন্দু তো এখানে দেওয়া নাই, এই বিন্দু আমরা যে উপর থেকে একটু দেখে নিই, এই বিন্দু আর বি বিন্দু আমাদের কি আসছিল, এই যে দেখো আমাদের ক হতে পাই কি বলতো, এই বিন্দু হচ্ছে 4, 0, বি বিন্দু হচ্ছে 0, 3, 4, 0 আর 0, 3, তাহলে এগুলো কোথায় বসবে, 4, 0, তার মানে অবশ্যই এখানে বসবে 4, 0। আচ্ছা 4 তো এই পর্যন্ত চলেই আসছিলাম, তাহলে 4, 0 এর নিচে দেখি 4, 0, 4, 0 যে এটা এখানে দিলাম 4, 0, এটা হলো আমার এ বিন্দুটা, ঠিক আছে। এরপর আমার আছে বি বিন্দু কোথায় বলতো, 0, 3, বি বিন্দু হচ্ছে 0, 3, এই যে এখানেই হবে, মানে ওয়াই অক্ষের উপরে হবে অবশ্যই, ওকে ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে কি, যে এটা দিয়ে যে চতুর্ভুজটা হয়, সেই চতুর্ভুজটা একটু দেখি কেমন হয়। এই যে দেখো, এই যে দেখো, এই যে একটা, এই একটা গেল, এই একটা গেল, আর হচ্ছে এই একটা, ঠিক আছে, আমরা মোটামুটি এঁকে ফেলছি। এখন আমাদের কাজ, চিত্র আঁকা এখানে মোটেও ম্যান্ডেটরি না, জাস্ট আঁকবো আমরা নিজেদের জন্য, আমরা নিজেরা যেন দেখতে পারি যে আসলে চতুর্থ চতুর্ভাগ কোনটা, বা প্রথম চতুর্ভাগ কোনটা, আর চতুর্ভাগে কোন অংশটুকু পড়ছে, এই সব বিষয়ে যদি আমাদের নলেজ রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা চিত্র আঁকতে হবে, আর সেই চিত্রে আমাদের জাস্ট ঘরগুলো ঠিক রাখলেই হবে। তোমাদের যদি একদম ছক্কাগজি স্থাপন করার সময় না থাকে তাহলে শুধু জাস্ট ঘরগুলো ঠিক রেখে আমার মতন এরকম বিন্দুগুলো বসাই ফেলবে, দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, এটার জন্য এক্সট্রা কোনো তুমি মার্কও নাই, আবার এটার জন্য মার্ক কিন্তু এক্সট্রা কাটাও যাবে না। ওকে,
এখন আমাদের কাজ কি বলতো, সেটা হচ্ছে আমার দেখার চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগ আবার কি? চতুর্ভাগ হচ্ছে ভাইয়া এই দেখো তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকছো না, আঁকার জন্য এই পুরো সমতল ভূমিটা একটু লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখলে তুমি দেখবা যে এই পুরো সমতল ভূমিটা পুরো 4টা ভাগে ভাগ হয়ে গেছে। একটু দেখো, এই যে দেখো টোটাল 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই দেখো 1টা ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, টোটাল কিন্তু মোট 4টা ভাগে ও ভাগ হয়ে গেছে। তাহলে সেই জন্য এটাকে বলে হচ্ছে চতুর্ভাগ। আর এই চতুর্ভাগের নামকরণ করা হয়েছে, নামকরণটা করা হয়েছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে, মানে আমার হাতের বাম দিক থেকে। তাহলে এই যে এইটাকে বলে হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, বাম দিক থেকে। এটাকে বলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে হচ্ছে তোমার তৃতীয়, আর এটা হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগ। ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর হচ্ছে চতুর্থ। তাহলে এই যে চতুর্থ চতুর্ভাগে, আচ্ছা চতুর্ভাগগুলো কিন্তু একটু মনে রাখো, হ্যাঁ, আবার উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। অবশ্যই ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে যাক। ঘড়ি কাঁটা বিপরীত দিক মানে হচ্ছে ধরো এটা যদি তোমার ঘড়ি হয়, এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরা, আর এটা হচ্ছে বিপরীত দিকে, হাতের বাম দিক। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগে কতটুকু অংশ পড়ছে আমি একটু দেখি, আমি একটু দেখে ফেলি। এই যে দেখো আমার এই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, খেয়াল করলেই তুমি পাবে। দেখো এটা তোমার হচ্ছে এই যে বললাম না চিত্র আঁকাই ম্যান্ডেটরি না, তাহলে ডট ডট দেওয়া তো অবশ্যই ম্যান্ডেটরি না, জাস্ট দিচ্ছি তাহলে যেন তোমরা স্পষ্টভাবে দেখতে পারো যে এতটুকু অংশের আমি কি বের করতে যাচ্ছি বলতো, ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। চতুর্থ চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে, দেখো বারবারই বলছে যে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চতুর্ভুজটার এই অংশটুকুই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, সেই জন্য ওর ক্ষেত্রফল বের করতেছে। কারণ ক্ষেত্রফল বের করতে হলে শীর্ষবিন্দু জানা লাগবে। তাহলে শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু আমি জানি যে এইটা, আরেকটা শীর্ষবিন্দু আমি জানি, এই শীর্ষবিন্দুটাও আমি জানি। এর মধ্যে ভাই কীভাবে জানলেন? এই যে দেখো ভাই, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু, আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরকে অবশ্যই মূল বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু যে ও, মূল বিন্দু ও, ঠিক আছে, মূল বিন্দুতে ছেদ করে, সেই জন্য এটার নাম হচ্ছে কি বলতো ও। আর এটার তোমার স্থানাঙ্ক কত হয় মূল বিন্দুর? এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কত বলতো 0, এক্স এর মানও 0, ওয়াই এর মান 0। আর তোমাকে এখন একটু কষ্ট করে এই যে এই বিন্দুটা একটু বের করে নিতে হবে। এই বিন্দুটা বের করতে পারলে কাজ শেষ। দেখতে পাচ্ছ যে এই বিন্দুটা আমি জাস্ট জানি না, এই বিন্দুটা বের করলেই আমার অঙ্ক শেষ। তাহলে এই বিন্দুটা আমি কিভাবে পাবো? দেখো এই যে এই সিডি সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে বলে এই বিন্দুটা উৎপন্ন হয়েছে। সিডি সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে বিধায় এই বিন্দুটা উৎপন্ন হয়েছে। তার মানে আমার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করা লাগবে সিডি সরলরেখার জন্য। আর যদি ছেদবিন্দু বের করতে হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই বিন্দু, এই যে বিন্দু না, সরলরেখার কি জানতে হবে বলতো? সমীকরণ জানতে হবে, সরলরেখার সমীকরণ জানতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? এই যে দেখো, সরলরেখার সমীকরণ বের করার দুইটা উপায় আছে। তো দুইটা উপায় মানের উপর ডিপেন্ড করে। যদি আমাদের একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকে তাহলে একটা সূত্র, আর হচ্ছে যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে একটা সূত্র। তো দুইটা বিন্দু যদি দেওয়া আছে, যেহেতু দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হবে যে এটা y মাইনাস y1, y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1, x1 মাইনাস x2। ওকে, তাহলে সিডি সমীকরণটা কি হবে? আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সিডি বের করতেছি, তো এটা আমি x1, এটা আমি y1 ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো বসাই তাহলে আমার কাজ শেষ। তাহলে y মাইনাস y1 কত হচ্ছে আমার? এই যে -4। এখানে কিন্তু সূত্রের জন্য মাইনাস আলাদা সমীকরণ বের করার, আর x আর y কিন্তু চলক আকারেই থাকে, এটা কিন্তু জেনে নিও। x মানে x অক্ষ, y মানে কি বলতো y অক্ষ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো মাইনাসটা কিন্তু থাকবে, সূত্রের মাইনাস আর স্থানাঙ্কের মাইনাস কিন্তু আলাদা। তারপরে আবার কি -4, তারপরে -5, যে y2 -5 আছে ওখানে। তারপরে x মাইনাস x1 হচ্ছে কত? -3, এরপরে -3, আর হচ্ছে x2 কত বলতো? -4। দ্যাটস ইট, এতটুকু আমরা শেষ। এখন শুধু একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আমি সূত্রটা মুছে দিচ্ছি। আচ্ছা, দেখা যায় এটা কত আসে? y প্লাস তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে +4 হয়ে যায়, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5 আর -4 করলে কত হয়? শুধু 1, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন বসে। এটা কিন্তু মাইনাসে মাইনাসে +5 হয়ে গেছে, তো সেই জন্য বড় সংখ্যার আগে চিহ্ন লিখছি। আচ্ছা, আর তারপরে এটা হবে তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়,
আচ্ছা উপরেরটাকে লিখে ফেলি x+3 করে ফেলি, আর হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, আর 3 আর 4 যোগ করলে কত বলো তো 7, আর অবশ্যই বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে বড় সংখ্যা দেখো 4 এর আগে মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি বলো তো মাইনাস। এরপর অঙ্কের এই পর্যায়ে এসে আমরা কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ করলে এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এটার নিচেরটা গুণ হবে কি বলতো এটার সাথে, তাই তো, যেটা এখানে ভাগ আছে এই পাশে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে -7y প্লাসে মাইনাসে মাইনাস 4 7 28, আর এই 1 এটা নিচেরটার সাথে গুণ হবে কি বলতো এটার উপরেরটা, তাই তো, কারণ এটা ভাগ অবস্থায় আসছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, এটা x+3। এরপরে সবগুলো যদি সাইড চেঞ্জ করে দেই, ধরো এগুলোকে এই পাশে পাঠিয়ে দিলাম, এখন বলা যে ভাই এইগুলোই কেন পাঠাইলেন, এগুলো তো আনতে পারতেন। হ্যাঁ আনতে পারতাম, কিন্তু এক্সটা আমার মাইনাস হয়ে যেত, তো সবসময় চেষ্টা করবো যে এক্সটাকে পজিটিভ রাখার। ওকে, তাহলে এটা হবে +7y, এটা হবে কি +28। আচ্ছা 0 এটা লাভ কত, একই ব্যাপার, 0 এটা মানে হচ্ছে কি বলতো, এই যে x+7y একটু সাজিয়ে লিখলাম, আর +31 = 0। এটাই হচ্ছে আমার সিডি সরলরেখার সমীকরণ। দেখে নাও, এটা হচ্ছে আমার সিডি সরলরেখার সমীকরণ। এখন আমরা সমীকরণ পেয়ে গেছি। ওকে, এখন এটাকে একটু মুছে দিই, এটা আর হচ্ছে আমার দরকার নাই ক্যালকুলেশনটা, আমার শুধু এখন সিডি সমীকরণটা দরকার। এটা মুছে দিচ্ছি, তোমরা চাইলে আগের থেকে স্ক্রিনশট দিয়ে নিও ক্যালকুলেশনটা, একটু পজ করে তোমরা দেখে নিও। এখন আমার সিডি সমীকরণ, এই যে দেখো সিডি সমীকরণ দিয়ে আমার কাজ, এই রে এটা মুছে বললাম, সিডি সমীকরণ দিয়ে অ্যাকচুয়ালি আমার কাজ কি এখন আমি সেটা দেখবো। দেখো এই যে দেখো এই সিডিটাই তো তোমার হচ্ছে কি করতেছে বলো তো, ওয়াই অক্ষকে ছেদ করতেছে। তো আমি জানি যে ওয়াই অক্ষকে যদি ছেদবিন্দু বের করতে হয়, তাহলে যে কোনো বিন্দু বের করার জন্য আমার এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান জানা লাগে। কিন্তু ওয়াই অক্ষে খুব সুন্দর একটা ব্যাপার হয়, সে ব্যাপারটা হচ্ছে কি, ওয়াই অক্ষের যে কোনো বিন্দুর এক্স এর মান কত বলো তো 0, কিন্তু ওয়াই এর মানটা আমাকে একটু বের করে নিতে হবে। ওয়াই এর মানটা এখন আমার জাস্ট বের করলেই হয়ে যাবে। আর আমরা এটাও জানি যে এই যে তোমার এই সিডি সরলরেখাটা, আচ্ছা এখানে আবার একটা কথা আছে ভাই, তোমরা হচ্ছে এটাও মানতে একটু কষ্ট যে ভাই এটা তো সিডিটা একটা বাহু, সরলরেখা কিভাবে হলো। আমি জানি ভাই এটা একটা বাহু। ওকে, এই বাহুটা আসলে বাহু হওয়ার আগে কি ছিল আগে সেটা আমি দেখে নিই। এটা অ্যাকচুয়ালি একটা রেখাংশ, রেখায়ের অংশ, সরলরেখার অংশ। দেখো সিডিটা কিন্তু একটা সরলরেখার অংশ, এটা বড় সরলরেখার একটা ছোট্ট অংশ হচ্ছে সিডি। তাহলে সরলরেখা যদি সমীকরণ হয়, তাহলে অবশ্যই তোমার এই যে রেখাংশর মানে রেখায়ের অংশেরও কিন্তু হবে। রেখার সমীকরণ আছে, তার মানে কি রেখায়ের অংশেরও একটা সমীকরণ আছে। আর দুটো সমীকরণ কিন্তু ভিন্ন না, একই। ওকে, একই সরলরেখার সমীকরণ যা, ওই সরলরেখার রেখাংশের সমীকরণ কি বলতো একই হবে। এখন এই রেখাংশটা এখন আবার যে এখানে চতুর্ভুজের আবার বাহু হয়েছে, ঠিক আছে, রেখাংশ কে বলছে, একটা চতুর্ভুজ এসে বলছে তুমি আমার বাহু হও, তাহলে ওই রেখাংশ গিয়ে বাহু হয়ে গেছে, কিন্তু ওর অরিজিনাল পরিচয় কি বলতো রেখাংশ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এদেরও কিন্তু সমীকরণ আছে, তো এটা দেখে কিন্তু মোটেও কনফিউজ হওয়া যাবে না। ওকে, তারপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এখন আমার ছেদবিন্দু বের করতে হবে। তাহলে আমরা জানি যেই সরলরেখাটা বা যেই রেখাংশটা গিয়ে ছেদ করতেছে সেটারই তোমার হচ্ছে এক্স অক্ষের মান কি বলতো এক্স এখানে, আর ওয়াই অক্ষের মান ওয়াই। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক এই ছেদবিন্দুটা বের করতে যাচ্ছি, তো এই ছেদবিন্দুতে আমরা জানি এক্স অক্ষের মানটা কত বলতো 0। তাহলে সরলরেখাটি তোমার এক্স অক্ষকে আমি এটা নাম দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম তোমার হচ্ছে ই, নাম দিয়ে দিলাম ই। এক্স অক্ষকে যদি ই বিন্দুতে ছেদ করে, ধর এই সরলরেখাটি এক্স অক্ষকে, বেশি আর কিছু লিখলাম না, ই বিন্দুতে ছেদ করলে, হ্যাঁ ই বিন্দুতে ছেদ করলে ওই ছেদবিন্দুতে কার মান 0 বলতো, অন্য কোথাও না, এই যে এই ছেদবিন্দুতে এক্স এর মান কত বলতো 0। ঠিক আছে, এক্স অক্ষকে তো ছেদ করে না, ওয়াই অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে এক্স এর মান কত হবে 0। তাহলে সেই 0টা বসাই দিলে আমার মনে হয় কাজ শেষ, 0টা বসাই দিলেই আমার কাজ শেষ। ওকে, তাহলে এক্স এর মান 0 বসাই দিও তুমি এখানে 7y প্লাস 31 = 0, তাহলে 7y -31, তারপরে y কি হবে বলতো -31/7। তাহলে এই যে দেখো আমি বিন্দুটা পেয়ে গেলাম। আমার এক্স এর অক্ষের মান, প্রথমে তো সবসময় একটা বিন্দু বসাতে হলে প্রথমে তো এক্স অক্ষের মান হয়, তাই না, এক্স অক্ষের মান কত 0, আর ওয়াই অক্ষের মানটা কত হবে -31/7। ওকে,
-31/7 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা, এখন আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা কিন্তু কাজ শেষ, এটার কাজও আমার শেষ। এখন হচ্ছে কাজ ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, অবশ্যই ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিকে, মানে বিপরীত দিকেই মূলত ঘুরাতে হয়। তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি আমরা বিন্দুগুলো নেই, তাহলে সেক্ষেত্রে প্রথম বিন্দুটা হবে কি বলতো, ও। এই যে ও, তারপরে হচ্ছে ই, তারপরে ডি, তারপরে হচ্ছে তোমার এ। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি নাম দিলাম আমার ও ই, ও ই, তারপরে হচ্ছে তোমার ডি এ, এর ক্ষেত্রফল। হ্যাঁ, এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা খুবই সহজ, দেখো হাফ দিব, হাফ দিয়ে নির্ণায়ক সাইন দেবে। এটা কিন্তু নির্ণায়ক। তো নির্ণায়কটা কিভাবে করে, সোজা একটা দাগ যদিও। হ্যাঁ, নির্ণায়কটা কিভাবে করে এখন আমরা দেখব। যে প্রথমে হচ্ছে তোমার এই যে এক্স এর মানগুলো উপরে হয় সব এক্স এর মানগুলো, নিচে ওয়াই এর মানগুলো। তাহলে এক্স এর মান কত হবে, প্রথম এক্স এর মান, এই দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে কি এইভাবে ঘুরতেছি, এইভাবে কিন্তু দেখছো, বিপরীত দিকে। ওকে, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 0, তাই তো। 0, ওয়াই এর মান কত, 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তারপরেরটার এক্স এর মান 0, ওয়াই এর মান কত, -31/7। তারপরে তোমার এক্স এর মান 4, ওয়াই এর মান কত, -5। তারপরেরটার এক্স এর মান 4, ওয়াই এর মান কত বলো তো, 0। এখন যেই বিন্দু থেকে শুরু করছি, আসলে ওই বিন্দুটা কিন্তু আবার রিপিট করতে হয়। কেন করতে হয়, ধর আমি ও থেকে ইতে গেলাম, ঠিক আছে, ই থেকে আমি ডিতে গেলাম, এই দেখো ডি, ডি থেকে আবার এতে গেলাম, তাহলে কি দেখো পুরো চতুর্ভুজ হয়েছে। দেখো লাল দাগটা এখনো থেকে গেছে না। যতক্ষণ না তুমি আবার এই যে এই এ থেকে আবার ওতে ফিরে আসতেছো, তুমি তো চতুর্ভুজ পাচ্ছ না। তাহলে তোমাকে যেই বিন্দু থেকে স্টার্ট করতে হয়, ওই বিন্দুটাই আবার রিপিট করতে হয়, ঠিক আছে। এই দেখো 0,0 দিয়ে স্টার্ট করছো, তাহলে কি আবার রিপিট করবা 0,0, শেষ। এখানে এসে শেষ করতে হবে। ওকে, সোজা করে দেই। এরপরে কাজ কি, আমরা হচ্ছে একটা গল্প। সেই গল্পটা কি বলতো, তোমার ব্যর্থতা দিয়ে স্টার্ট হবে, সফলতা দিয়ে শেষ। ব্যর্থতা দিয়ে স্টার্ট মানে কি বলতো, এখানে হাফ থাকবে, নির্ণায়কের কাজ। এরপরে কি বলতো, এই যে তোমার দেখো যে আড়াআড়ি গুণ করতে হবে। কিভাবে গুণটা করতে হয়, যে ব্যর্থতা দিয়ে। মনে রাখবা, জীবনে সফল হওয়ার আগে কিন্তু তোমাকে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হবে। তাহলে ব্যর্থতা মানে কি, দেখো একে একে ডাউনফল। এই দেখো এই ডাউনফলের গ্রাফ দেখো নিচের দিকে যায়, নিচের দিকে দেখছো, নিচের দিকে। তাহলে এইভাবে গুণ করতে হবে তোমাকে। তাহলে 0-র সাথে এটা গুণ করলে 0, এটার সাথে 0, এটাও 0, এটাও 0। আচ্ছা, 0-র সাথে সব গুণ হচ্ছে, ভালো কথা। তাহলে এটা খুব ভালো ব্যাপার হয়ে গেল, ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। এরপরে এটার কাজ শেষ, আর কত ব্যর্থ হবো। এরপরে মনে জিত কাজ করছে, একটু পজ নিছি, একটা মাইনাস দিয়ে একটু পজ, দেখছো মাইনাস দিয়ে একটু পজ নিছি। এরপরে এখন দিব কামব্যাক কি, এই যে দেখো সরাসরি কি, এই যে নিচ থেকে উপরে চলে যাবো, নিচ থেকে উপরে, নিচের থেকে উপরে। দেখো সফলতার গ্রাফ কি উপরের দিকে যায়। ওকে, জাস্ট এই গল্পটার মাধ্যমে তুমি সিকোয়েন্সটা মনে রাখবা, যে আগে নিচে যেতে, নিচে নিচে গুণ করতে হবে, তারপরে উপরে উপরে গুণ করতে হবে, দ্যাটস ইট। তাছাড়া আর কিছুই না। তাহলে 0-র সাথে গুণ হলে কি বলতো, 0। কিন্তু এখানে দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে বলতো, মাইনাস। এই দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। ওকে, এখানে সবগুলোর আগে প্লাস ছিল, সেই জন্য প্লাস দিছি। কিন্তু কখনো যদি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখানে মাইনাস চিহ্নটা দেওয়া লাগবে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে দেখো এই যে 31/7 ইন্টু 4 করা। তো 31/7 ইন্টু যদি 4 করো, তাহলে দেখো এটা কিন্তু কাটাকাটি যাওয়ার কোনো অপশন নাই। তাহলে সেক্ষেত্রে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর। তো 4 কিন্তু নিজে একটা লব, নিচে হর 1। তাহলে 4 আর হচ্ছে 3 গুণ, এই যে 31 গুণ হবে 4 আর 31, 4 ইন্টু 31। তাহলে কত হবে বলতো, 124/7, মানে 124/7, 124 বাই হচ্ছে কি বলতো 7। তারপর দেখি পরেরটা আবার 0-র সাথে গুণ, ও সরি উপরে যাচ্ছে, তো ও উপরে যাচ্ছে, তাহলে মাইনাসে, এটাও মাইনাস এটাও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4×5 = 20। আর 0-র সাথে এটা গুণ হলে 0। ওকে, ক্লিয়ার। যে প্রথমে নিচে নিচে গুণ করছি, এরপরে কি বলতো, নিচ থেকে উপরে গেছি, ঠিক আছে। এটা -20, কাজ শেষ। এখন একটু ছোট্ট ক্যালকুলেশন, তাহলে শেষ হয়ে যাবে। এখানে থাকলো হাফ, এটা তো 0। মাইনাসের জন্য কি সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাসের জন্য কি হয়ে যায়, সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 124/7 এটা কি +20 হয়ে যাবে। এখন এটা আমি ভগ্নাংশ আকারে জাস্ট যোগ করে দিব, তাহলেই আমার কাজ শেষ।
124 ভাগ হচ্ছে 7 ডিভাইডেড তাহলে 20, ঠিক আছে বন্ধুরা? তাহলে সেক্ষেত্রে দেখো 37.71 এরকম একটা মান আসছে। তো এটাকে আমরা যদি দশমিকে রাখতে চাই তাহলেও হবে, যদি কেউ দশমিকে না রাখতে চাই, এ দেখো এ বি এখানে একটা অপশন আছে ক্যালকুলেশনের নিচে, এই যে প্রথমে হচ্ছে শিফটের নিচে দেখো ক্যালকুলেশন, ক্যালক লেখা মানে সলভ, তারপর ক্যালক, তারপর দেখো যে এ বি সি একটা অপশন লেখা আছে যে এ আর হচ্ছে বি বাই সি, এ বি বাই সি, এই অপশনটা যদি আমি প্রেস করি তাহলে দেখো যে এখানে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ চলে আসবে, কারণ অপ্রকৃত ভগ্নাংশ ছিল তো মিশ্র ভগ্নাংশ আসে। দেখো 37, তারপরে আসবে দেখবে হচ্ছে এরকম করে আসবে 5, তারপরে আসবে হচ্ছে 7। ওকে, যাদের কাছে এই ক্যালকুলেটর আছে তাদের তো হচ্ছে এরকম একটা মান আসবে, আর যাদের কাছে তোমার হচ্ছে যে 991 ইএস প্লাস এই ধরনের ক্যালকুলেটর আছে তারা কিন্তু ডিরেক্ট সরাসরি মান পেয়ে যাবা। দেখবা যে আসবে হচ্ছে, আচ্ছা এটা আমি যাদের এটা আসছে সেটা একটু বলে দিই। এটার মানে হচ্ছে কি, এই যে 37 সমস্ত 5/7, এটাকে যদি আমরা অপ্রকৃত করে লিখি তাহলে সেক্ষেত্রে আমি এটা লিখতে পারবো হাফ ইন্টু, এই যে দেখো 7 ইন্টু 37, মানে দেখো এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে 37 ইন্টু 7, আর এই যে উপরের সংখ্যাটা কি করে দিতে হয়, যোগ করতে হয়। ওকে, প্লাস, আমরা জানি এটা ছোটবেলায় শিখে ফেলছি আমরা, 37 ইন্টু 7 আর হচ্ছে কি পরে উপরের সংখ্যাটা যোগ করতে হয়, তাহলে কত হয় 264 কি হলো, আমি একটু লিখেই দিই দরকার হয়, 37 ইন্টু 7 প্লাস 5/7। ওকে, মনে রেখো কিন্তু যে এটা দিয়ে এটাকে গুণ আর উপরেরটা যোগ, এটা করলে কত আসে 264। এটা যদি কাটাকাটি করি আমি কত আসবে 264 ভাগ 2 132, এটাই হবে আমার অ্যান্সার 132/7। আর এখানে অবশ্যই কিন্তু একক লিখবো, বর্গ একক। এই বর্গ এককটা না লিখলেই কিন্তু নাম্বার কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, ঠিক আছে? যা চাইলে কিন্তু বেশ কিছু নাম্বার কেটে রাখতে পারে। তো শুধুমাত্র এই ছোট্ট একটা লেখা মিসিং এর জন্য বা এককটা দেওয়া নাই এটার জন্য কিন্তু নাম্বার কাটা যাওয়া খুবই দুঃখজনক। তো জাস্ট এখানে যা এই বর্গ এককটা লিখে দিবা তাহলেই কিন্তু কাজ শেষ। এই দেখছো খালি বর্গ এককটা লিখে দিছি, এটাই হচ্ছে আমার উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।